দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা মৃণালিনী এনএন রয়েছি বক্সনগর এলাকায়। এটা হচ্ছে কুড়ি বিধানসভা কেন্দ্র এবং এই কুড়ি বিধানসভা কেন্দ্রে আজকে আমরা বর্তমান সময়ে রয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এলাকার সম্মানিত বিধায়ক তাফাজ্জল হোসেন। আজকে ওনার কাছ থেকে জানতে চাইব, উনি নির্বাচনে যখন এখান থেকে জয়ী হয়েছেন এখনো পর্যন্ত কি ধরনের পরিস্থিতি উনি উপলব্ধি করতে পারছেন, কতটুকু অগ্রগতি হয়েছে এই এলাকায় তথা উন্নয়ন কতখানি হয়েছে সেটা জানার চেষ্টা করব। পাশাপাশি এই বিধানসভাকে সামনে রেখে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, কারণ আপনারা জানেন সামনেই ভিসি নির্বাচন, তারপর নিগম নির্বাচন, তারপরই হচ্ছে 28-এর বিধানসভা নির্বাচন। সবগুলো বিষয় ওনার কাছ থেকে জানতে চাইব। অবশ্যই আপনারা আমাদের এই আলোচনা দেখবেন দর্শক বন্ধুরা। প্রথমত তোফাজ্জল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মৃণালিনী এনএন। প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে, আজকে আপনি এতটা দিন হয়েছেন যে এখান থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। আমরা সবাই জানি এই কনস্টিটিউন্সি 25টা বছর যারা বিরোধীরা যারা ছিলেন বা আরও 10টা বছর কংগ্রেসের কাছে ছিল, পরবর্তী সময়ে এই বিরোধী যারা বর্তমানে রয়েছেন তাদের কাছ থেকে আপনি ছিনিয়ে এনেছেন এই কনস্টিটিউন্সিকে। এখন বিজেপি নেতৃত্বে আপনি এখানে কাজ করছেন। কি বলবেন, আপনার এই বিধানসভা কেন্দ্র নিয়ে আপনার অভিব্যক্তি কি রয়েছে? প্রথমে আমি ত্রিপুরার জনপ্রিয় চ্যানেল যে আপনাদের মৃণালিনী এনএন চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আজকে আপনি এত দূর থেকে আগরতলা থেকে বক্সনগরে আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার জন্য আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। বক্সনগরের ব্যাপারটা আমি আপনাকে একটু ডিটেলস বলি। আমাদের টোটালি এই প্রান্ত থেকে ওই প্রান্ত বক্সনগরের দূরত্ব, এই যে পুরা আমাদের বিধানসভাটা 35 কিলোমিটার। তার মধ্যে আমাদের 21টা পঞ্চায়েত আছে, তার মধ্যে 3টা বিসি আছে। তারপরও আরও আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের মধ্যে আমাদের বক্সনগর বিধানসভা এলাকার মধ্যে চারটে আমাদের কমিশনারের যে ওয়ার্ড, চারটে ওয়ার্ড আছে। এগুলো মিলে আমাদের বক্সনগর। তো আজকে 25 বছর বা আজকে মাঝখানে 5 বছর বাদ দিলে 35 বছর এখানে শাসন করেছে আমাদের 25 বছর শাসন করেছে সিপিএম, মাঝখানে 5 বছর শাসন করেছে কংগ্রেস। তো সেই পরিপ্রেক্ষিতে এই যে বক্সনগরের যে গ্রাম্য এলাকা, সেই গ্রাম্য এলাকাতে সত্যকতা যেটা মানুষের অধিকার পাওয়ার ছিল, রাস্তাঘাট, পানীয় জল, সেটা অত্যন্ত বঞ্চিত ছিল এলাকার মানুষ। কারণ এখানে সবসময় নমিনেশন পেত সোনামুড়া থেকে কেউ না কেউ, সিপিএম থেকে, কুলুবাড়ি থেকে কেউ না কেউ, যার জন্য এই বক্সনগর এলাকাটা অত্যন্ত বঞ্চিত ছিল। কোনো রাস্তাঘাট, পানি জলের তেমন কোনো উন্নয়ন হয়। তো যার জন্য আজকে যখন 2018 সালে ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে, তখনও এই এলাকার মানুষ, এখানে প্রায় 80% লোকই এখানে মুসলিম অধ্যুষিত এলাকা, 80% ভোটারই মুসলিম। তো যার জন্য মুসলিমদের মধ্যে 2018 সালে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল সিপিএমের লোকেরা, যে এখানে বিজেপি মানে মুসলমান বিদ্বেষী, বিজেপিকে ভোট দিলে মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না, বিজেপিকে ভোট দিলে মসজিদে আজান দিতে দেওয়া হবে না, বিজেপিকে ভোট দিলে আমাদের মুসলমানিত্ব থাকবে না, এবং কি মুসলমানদেরকে বাংলাদেশে নামিয়ে দেবে। তো সেই পরিপ্রেক্ষিতে মুসলমানরা ভয়ে 18তে এই মুসলিম অধ্যুষিত এলাকা ত্রিপুরাতে যতটি সিট আছে, মুসলিমদের ভোটে যেটি নাকি আপনার জয় এবং পরাজয় নিশ্চিত হয়, সেগুলোর মধ্যে সবগুলো হেরেছে। যেমন ধনপুর মুসলিম অধ্যুষিত, মুসলিম ভোটারের উপর নির্ভর করে ফেল, সোনামুড়া সিট ফেল, বক্সনগর সিট ফেল, বিশালগড় সিট ফেল, কমলাসাগরের সিট ফেল। বিজেপি পাশ করতে পারেনি, কারণ সিপিএম মানুষকে, মুসলমানদেরকে বুঝিয়ে দিয়েছে যে বিজেপিটা মুসলমানের শত্রু। তারপর যখন 18 সালে আমাদের সরকার প্রতিষ্ঠা হলো, ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তখন
এই যে উন্নয়ন শুরু হলো, সেই উন্নয়ন যখন সারা চতুর্দিকে সারা ত্রিপুরা রাজ্যে চলছে, বক্সনগরের মানুষ সারা ত্রিপুরা রাজ্যে বিচরণ করছে, যখন দেখছে যে আসলে সরকারটা হিন্দু মুসলমানের এখন কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হলো উন্নয়ন। তো সেই উন্নয়ন এমনভাবে চলছে, চলার পর 2023-এর যখন নির্বাচন হলো, 2023 নির্বাচনে আমরা বিশালগড় মুসলমানরা বুঝেছে, ভোট দিয়েছে। তারপর আপনার কমলাসাগরের যে মুসলমানরা তারাও ভোট দিয়েছে, কমলাসাগর বিজেপি প্রার্থী ফার্স্ট করেছে, বিশালগড় করেছে, ধনপুরে করেছে, বক্সনগরে আমাদের মানুষ হয়তো বুঝাতে পারেনি আমরা, বক্সনগরের মানুষ বুঝতে। তার 3-4 মাস পরে আমাদের এখানে দুঃখজনক ব্যাপার, যে নাকি সিপিএমের প্রার্থী এখানে এমএলএ হয়েছিল শামসুল হক সাহেব, উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে এখানে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে আমাকে আবারও পার্টি আমাকে প্রার্থী করেছে, করার পর এখানে আমাদের মুখ্যমন্ত্রী আসছে। মুখ্যমন্ত্রীকে আমি বললাম যে স্যার আপনি বক্সনগরে আসুন, কারণ মুসলিমরা ভরসা চাইছে যে তাদের উন্নয়ন হবে কি না, আসলে বিজেপি কি শত্রু না বন্ধু। তারপর আমার মুখ্যমন্ত্রী এখানে আমার উপনির্বাচনে প্রায় 11 বার বক্সনগর আসছে, আমাকে নিয়ে ডোর টু ডোর করেছে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে আমাদেরকে ধর্মগুরু যারা আছেন তাদেরকে নিয়ে মিটিং করেছে। আমার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে যে 2টা জিনিস উনি গ্যারান্টি দিয়েছেন, যে এই যে আপনাদের প্রায় 40 বছরে যে আপনাদের ডেভেলপ হয়নি, তা আমরা 100% ডেভেলপ করব। আমি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, তার সাথে আমি বক্সনগরকে মিলিয়ে দিতে চাই। তো যার জন্য এই প্রতিশ্রুতিটা দিয়েছেন। আরেকটা প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি, আমি একজনের যে মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের, আমি বলতে চাই যে আসলে বিজেপি কোনো জাতির দল না। ভারতবর্ষের সংবিধান মিলেই আমরা পার্টি চালাই, আমরা সরকার চালাই। এখানে ভারতবর্ষের মধ্যে হিন্দু বলতে কেউ নেই, মুসলিম বলতে কেউ নেই, সবাই আমরা ভারতবাসী। যেই ভারতবাসীকে যেই প্রান্তে ভারতবাসী থাকুক, সে হিন্দু হোক মুসলিম হোক, তার যে মৌলিক অধিকার আমরা তার ঘরে পৌঁছাবো। আপনি একজন ভারতবাসী হিসেবে আপনার অধিকার আপনারা পাবেন। এখানে হিন্দু মুসলমানের বলতে কোনো কিছু আলাদা করে কোনো কিছু নেই। তো সেই কথা বিশ্বাস করে এই বক্সনগরের মানুষ বুঝে গেছে যে আসলে যে ধোকাটা আমাদেরকে সিপিএম দিয়েছে সেটা আসলে ধোকা। ত্রিপুরা রাজ্যের রেকর্ড ভোটে আমাকে জিতিয়েছেন। ত্রিপুরার ইতিহাসে এত ভোটে কেউ জিতেনি। 34,000 ভোট পেয়ে আমি এখান থেকে এমএলএ হয়েছি। এমএলএ হওয়ার পর আজকের দিনে আমার মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, বক্সনগরের জন্য যা চাই তাই দিচ্ছে। প্রথমেই উনি দিচ্ছে বিশালগড় থেকে শুরু করে বক্সনগর হয়ে যে সোনামুড়া রাস্তাটা গেছে, 65 কোটি টাকা তিনি প্রথমে দিয়েছেন। তারপরে যে বক্সনগরবাসীর যে একটা বিরাট বড় যে চাহিদা ছিল স্বাধীনতার পর থেকে, বক্সনগরের এলাকার মধ্যে যদি কারো বাড়িতে আগুন লাগতো, বিশালগড় থেকে নতুবা সোনামুড়া থেকে ফায়ার ব্রিগেড আসতে হতো। সেই ফায়ার ব্রিগেড আস্তে আস্তে আগুন মানুষের বাড়িঘর ধ্বংস করে দিত, শেষ হয়ে যেত। তারপর আমার মুখ্যমন্ত্রী দ্বিতীয় কাজটা যেটা করেছেন, এই বক্সনগরবাসীর যে আশা আকাঙ্ক্ষা ছিল, একটা বড় দাবি ছিল যে একটা ফায়ার ব্রিগেড, সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে। আর ডেভেলপ যে বক্সনগরের যে আমার আজকে 3 বছর প্রায় হতে চলেছে আমি এমএলএ হয়েছি, আপনারা মানুষের সাথে অবশ্যই দেখা করেছেন, আপনারা আরও জনগণের সাথে দেখা করবেন। যেটা সিপিএম বা অন্যান্য দল যে 50 বছরে যেটা করতে পারেনি, সেটা আমরা করে দেখিয়েছি 3 বছরে। আমি ইলেকশনের আগে মানুষের কাছে ভোট চেয়েছিলাম এইভাবে, যে আপনার ভোটটা আমাকে ধার হিসাবে দিন, আগামী 5 বছরে আপনাকে আমি কাজের মাধ্যমে সুদে আসলে ফেরত দেব। তার 3 বছর হয়েছে, 3 বছরে আমি যতটুকু করতে পেরেছি, বাকিগুলো করার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে, সত্য কথা যেটা, আমার ত্রিপুরায় যে যারা মন্ত্রীরা আছেন সবাই আমাকে ভালোবাসেন। আমি যার দরজাতে যাই আমাকে ফেরে না, যা চাই তাই দিচ্ছি। তো যার জন্য আজকে আমি প্রাণ খুলে মানুষের জন্য কাজ করতে পারি, সেটা আমার বড় পাওয়া। আজকে আপনারা হয়তো যদি দয়া করে আরেকটু ঘুরে আসুন এলাকাটাকে, ঘুরে যদি এলাকাটা দেখুন যে আসলে ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, মানুষই বলবে। এবং আগামী দিনও আমি আরও ডেভেলপ করতে চাই। ওই যে কথাটা বলেছিলাম সুদে আসলে ফেরত দেবো কাজের মাধ্যমে, আমি সেই টার্গেটে দিচ্ছি। তোফাজ্জল বাবু, আপনি কাজ করছেন, আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গায় ঘুরেছি, মানুষের বক্তব্য নিয়েছি। একটা ব্যক্তিগত প্রশ্ন আপনাকে আমি করছি।
আপনি বিধায়ক হয়েছেন, এলাকায় একটা পরিচিত মুখ, লোকাল থেকে আপনি দাঁড়িয়েছেন এবং আপনি জয়ী হয়েছেন। আপনি বলেছেন এলাকার মানুষদেরকে আপনি সুদে আসলে সেটাকে ফেরত দেবেন, সেটাকে সামনে রেখেই কিন্তু আপনি কাজ করে চলছেন, এগিয়ে চলছেন। কিন্তু একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাই আপনার সম্বন্ধে একটা মানুষের মধ্যে একটা ব্যতিক্রমী একটা মনোভাব আমরা লক্ষ্য করতে পারি যে তোফাজ্জল হোসেন ব্যক্তিগতভাবে উনি ভালো মনের মানুষ, কিন্তু ওনার রাগকে উনি কন্ট্রোল করতে পারেন না, যার কারণে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক কিছু আলোড়ন আমরা শুনতে পাই। এই সকল বিষয়গুলো কি আপনি নিজে লক্ষ্য করেছেন বা আপনি কি চিন্তা করেছেন এগুলো থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? কারণ আপনি একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজ করছেন, কিন্তু অনেকে বলছেন, আপনার এলাকার অনেকের সঙ্গে কথা বলেছি, যে আপনার নাকি মন খুব ভালো কিন্তু আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন না। সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সম্পূর্ণভাবে ব্যক্তিগত প্রশ্ন করলাম। সুন্দর প্রশ্ন করেছে। মানুষের জীবনে ভগবান আমাদের বা আমার আল্লাহ পাক সৃষ্টিকর্তা আমাদের সবারই সৃষ্টি করেছে, কিন্তু এটা জিনিস মনে রাখতে হবে, সবাইকে 100% সব কিছু দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠায়নি। কারোর না কারো ছোটোখাটো মাইনাস থাকে। হয়তো বা আমি নিজে হয়তো এটাকে অনুভব করতে পারি না, কিন্তু মানুষ অনুভব করে হয়তো আমার একটু রাগ বেশি। এই কথাটা যেহেতু আপনার মাধ্যমে আসছে, আপনি যেহেতু এলাকাতে গেছেন, আমি 100% চেষ্টা করব সেটাকে কন্ট্রোল করার জন্য। কারণ কি, সেই রাগ অত্যন্ত খারাপ, ঠিক আছে কি? তো আমি হয়তো নিজেকে বুঝতে পারি না নিজেরটা নিজে, যে আসলে যে আমার রাগে মানুষের ক্ষতি হচ্ছে। তো আমি আগামী দিনে আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে জনগণের যে কথাটা হয়তো আমার সামনে কেউ ভয়ে বলে না যে আমার রাগটা তারা হয়তো ভালো লাগে না, এই রাগটা হয়তো আমাকে ভয় পায়। আজকে থেকে আমি আপনার সাথে কথা দিচ্ছি যে আগামী দিনে হয়তো একদিনে আমি পারবো না, যেহেতু পাবলিক কমপ্লেন এটা, সেটা আমি 100%, যেটা পাবলিক পছন্দ না করবে সেটা ভগবানও পছন্দ করে না, সেটা আমার মুসলমানদের আল্লাহও পছন্দ করে না। তো যার জন্য সেটা আমি 100% কন্ট্রোল করার চেষ্টা করব। হয়তো এটা আমার অজানা ভুল ছিল, আজকে যেহেতু জানলাম 100% কন্ট্রোল করার চেষ্টা করব। সর্বশেষ একটা প্রশ্ন করছি আপনাকে তোফাজ্জল ভাই। আমাদের ত্রিপুরা রাজ্যে মাইনরিটিদের সংখ্যা প্রায় 8 থেকে 10% হবে। তো একটা সংখ্যা, ভালো সংখ্যা রয়েছে, এবং আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন আমরা লক্ষ্য করতে পারি সেখানে একটা মাইনরিটি সেল বা মাইনরিটি একটা মন্ত্রীর একটা দপ্তর রয়েছে। তো সেই জায়গায় আপনি কি মনে করেন একজন মুসলিম কমিউনিটির, যেহেতু আপনি বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন, যে বিধানসভাতে একটা আলাদাভাবে একটা মন্ত্রিত্বের ব্যবস্থা করা হোক মাইনরিটিদের জন্য, আপনি কি সেটা চিন্তা করেছেন বা ভাবছেন কিছু এ নিয়ে? সুন্দর প্রশ্ন করেছেন যে মাইনরিটিদেরকে নিয়ে। তো এখন সেটার উত্তরটা আমি বলবো যে আসলে সবচেয়ে বড় কথা হলো, আমি মনে করি আর কি, ধর্ম বড় না, সংবিধান বড়। আমি মনে করি সংবিধান বড়, কারণ সংবিধানে আপনাকে আইন করেছে বা সংবিধান আপনাকে বলেছে বিধায় আপনি ধর্ম করতে পারেন। তো যার জন্য এখন সেই সংবিধান অনুসারেই ভারতবর্ষের রাজনীতি এবং ভারতবর্ষের সরকার চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে সরকারটা চলছে বিজেপি সরকার, এখানে অন্যান্য যারা ছিল সরকারে ছিল স্বাধীনতার পর মুসলিম একজন রেখেছে। এখন আমি এখানে উপনির্বাচনে এমএলএ হয়ে গেছি, কিন্তু মন্ত্রী এবং এমএলএর মধ্যে ডিফারেন্সটা কি, হয়তো মন্ত্রী একটু বেশি করে কাজ করতে পারে, মন্ত্রী একটু সারা ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করবে, আর এমএলএ হলেও তার এলাকাতে কাজ করবে। এখন মন্ত্রী হওয়া বা না হওয়াটা, মন্ত্রী দেওয়া বা না দেওয়াটা, এটা একান্তই পার্টি এবং সরকারের ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলবো, একদম ইস্যুর দিয়ে বলবো, যে আমি একজন এমএলএ হিসাবে আজকে প্রত্যেক মিনিস্টার, প্রত্যেক মন্ত্রী এবং আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসেন। আজকে আমি বক্সনগরের ডেভেলপমেন্টের ব্যাপারে যার দরজাতেই যাই, সে 2 হাত ভরে আমাকে দিচ্ছেন। আমার মনে হয় না মন্ত্রী হলেও এর চেয়ে বেশি কাজ করতে পারতাম, কারণ মন্ত্রী হলে এত কাজ করতে পারতাম না। কারণ কি, মন্ত্রী হলে একটা দায়িত্ব আলাদা চলে আসতো সারা ত্রিপুরা রাজ্যের জন্য। আর এখন শুধু খালি আমার বক্সনগরের কথা বলি, বক্সনগর মানুষের কথা বলি। তো আমার মতে আরও 5 বছর পর যদি মনে করেন এই 5 বছর আমাকে পার্টি সুযোগ দিয়েছে, এই 5 বছর আমার এলাকা ডেভেলপ করি, আগামী 5 বছর যদি পার্টি সুযোগ দেয়, আমাকে দ্বিতীয়বারের জন্য যদি কোনো মানুষ সুযোগ দেয়, পার্টি সুযোগ দেয়, জনগণ সুযোগ দেয়, তাহলে ত্রিপুরা রাজ্যের জন্য করব। আর এখন মন্ত্রী আর করা এবং না করাটা একান্তই পার্টির ব্যাপার এবং আমার সরকারের ব্যাপার, সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু মন্ত্রী থেকে আমি পারতাম না বক্সনগরে আপনার ডেভেলপ করতাম, যে ডেভেলপটা আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা সহযোগিতায় বা বক্সনগরের মানুষের প্রতি যে উনি দুর্বল, তা প্রতিটি কাজে বোঝা যায় যে বক্সনগরের মানুষের সাথে যিনি কথা বলে গেছেন ইলেকশনের আগে, সবগুলি পূরণ করার চেষ্টা করছেন।
এবং প্রত্যেক মন্ত্রীরাও আমাকে ভালোবেসে বক্সনগরের জন্য যা চাই তা দেয়। তো মন্ত্রীর ব্যাপারটা সেটা আমি এটার ব্যাপার নিয়ে কোনো চিন্তা করি না, এটা পার্টি এবং সরকারের ব্যাপার। এবং মন্ত্রী না থেকে যে কাজটা করছি আমার মনে হয় না মন্ত্রী থেকেও আমি বক্সনগরে এত ডেভেলপ করতে পারবো। সর্বশেষ একটা প্রশ্ন করছি তোফাজ্জল, সেটা হচ্ছে আপনি বক্সনগরে রয়েছেন, সামনে এতগুলো নির্বাচন রয়েছে, একটা নির্বাচন গেছে এডিসি নির্বাচন, সামনে আবার অনেক নির্বাচন। সেই নির্বাচনে সামনে রেখে সেই নির্বাচনকে লক্ষ্য করে আপনি আপনার এলাকার মানুষ যারা রয়েছে বক্সনগর এলাকাবাসী তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে? সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। যে আগামী 28-এর নির্বাচনকে সামনে রেখে সর্বপ্রথম আমি বলছি, আপনি যে বলছেন যে 28-এর নির্বাচনকে সামনে রেখে আমার যে মানুষের জন্য বার্তা, শুধু প্রথম বার্তাটা যেটা দেব, এটা ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পার্টি। সেই পার্টির আইডিওলজি, সেই পার্টির চিন্তাভাবনা, সেটা অন্য পার্টি থেকে ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে তাদের থেকে একটু আলাদা। আলাদা এই কারণ কি, আমরা ছোটবেলা থেকে দেখছি রাজনীতি করতে গিয়ে যে নমিনেশন কে পাবে, সামনে ইলেকশন, নমিনেশন কে পাবে 1 বছর আগে থেকেই জানা যেত। কিন্তু বিজেপির এটার না। বিজেপি হলো আমি যে 5 বছরে যে কাজ করব, 28-এর আগে পার্টি আমার রিপোর্ট কার্ড তৈরি করবে। রিপোর্ট কার্ড তৈরি করে যদি দেখে যে এই এলাকাতে, বক্সনগর এলাকাতে দায়িত্ব দেওয়া হয়েছিল তোফাজ্জল হোসেনকে, সে মানুষের কাজ সঠিকভাবে করেছে, তাহলে যদি আমার রিপোর্ট কার্ডে যদি ওকে হয় তাহলে এখানে আমাকে নমিনেট করা হবে। নমিনেট করার পরে আসবে জিতার ব্যাপার। আমি শুধু এই বক্সনগরবাসীকে এই কথাটা বলবো যে আজকে আপনারা 25 বছর বা মাঝখানে 5 বছর বাদ দিলে 40 বছর যে ডেভেলপমেন্ট বক্সনগরে হয়েছে সিপিএমের জমানায়, কংগ্রেসের জমানায়, তার থেকে যদি একটু হলেও বেশি করে থাকি বা আগামী দিনে যে সময়টা আছে তার থেকে একটু বেশি করার চেষ্টা করব। যদি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যদি আপনারা 28-এ গিয়ে চিন্তা করবেন বক্সনগরবাসী আমাকে যে দয়া করে, যে আশীর্বাদ করে, যে আশা করে বিধানসভায় পাঠিয়েছেন, সে আশার মধ্যে যদি আপনাদের মধ্যে মনটা একটু জয় করে থাকতে পারি, যে ভালোবাসা দিয়ে এবং কাজ দিয়ে, তাহলে আগামী 28-এ নির্বাচনে বক্সনগরের মধ্যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হবে তাকে আপনার মূল্যবান ভোটটা দেবেন। কারণ কি, আমি যতটুকু করেছি আমি মনে করি যে আমার ভারতীয় জনতা পার্টির যে আসবে বক্সনগরে আমার থেকে একটু বেশি করবে। কারণ কি, আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার, দিল্লিতে বিজেপি নরেন্দ্র মোদী যে আছেন, যিনি শুধু একটাই স্বপ্ন দেখছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য। তার চেলা যে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন আমার মানিক শাহজি, ওনারও একটাই স্বপ্ন ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য। আর আমাকে যতটুকু আপনারা সুযোগ দিয়েছেন, আমিও চাই এই বক্সনগরকে ডেভেলপমেন্ট করে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, আপনার মৌলিক অধিকারগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে আমিও আমার মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলতে আমিও বক্সনগরকে এক বক্সনগর শ্রেষ্ঠ বক্সনগর করতে চাই। 28-এ গিয়ে আপনারা শুধু এটুকু চিন্তা করবেন, যদি 40 বছরের কাজের চেয়ে আমার 3 বছর বা 4 বছর বা 5 বছর পর্যন্ত যেই কাজটা তাদের থেকে যদি একটু বেশি হয়ে থাকে, বক্সনগর যদি ডেভেলপড হয়ে থাকে, আপনার ইলেকট্রিক দিক দিয়ে যদি একটু পরিষেবাটা ভালো পেয়ে থাকেন 40 বছরের থেকেও, এবং জলের পরিষেবা যদি ভালো পেয়ে থাকেন, রাস্তার পরিষেবা যদি ভালো পেয়ে থাকেন, তাহলে আগামী 28-এ আমার ভারতীয় জনতা পার্টি যাকে সিলেক্ট করবে বক্সনগরের জন্য, তাকে ভারতীয় জনতা পার্টিতে পদ্ম ফুলে আপনারা আশীর্বাদ করবেন, যেভাবে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ তোফাজ্জল বাবু, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনতে পেয়েছেন বক্সনগরের যিনি বিধায়ক রয়েছেন বর্তমান সময়ে তোফাজ্জল হোসেন, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা কিছু ব্যতিক্রমী বক্তব্য, ব্যতিক্রমী একটা চিন্তাধারা আপনার সামাজিক মাধ্যমে শুনতে পান বা দেখতে পান তোফাজ্জল হোসেনের সম্বন্ধে। কিন্তু আজকে ওনার সঙ্গে সবটা ক্ল্যারিফাই করলাম, উনি সবটা জিনিস স্বীকার করেছেন এবং উনি আশা প্রকাশ করছেন যে আপনারা যদি মনে করেন, বক্সনগরবাসী যারা আপনারা রয়েছেন, যদি আপনারা মনে করেন যে তোফাজ্জল হোসেন এই 3-4 বছরে আগের থেকে হলেও কিছুটা বেশি কাজ করেছে, তাহলে নিশ্চয়ই 2028 সালে আপনারা ওনাকে আবারও একবার আশীর্বাদ করবেন, এই আশা উনি আপনাদের কাছে রাখছেন। দর্শক বন্ধুরা, আজকে মৃণালিনীর এই আলোচনা আমরা এখানে শেষ করছি, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন মৃণালিনী এনএন। নমস্কার।